ভিলকাবাম্বার জঙ্গলের তৃতীয় পর্ব। ভিলকাবাম্বা 28শে মে 2021 শুক্রবার। একটা ছোট বাড়ির দরজার কাছে এসে সঙ্গী ভদ্রলোক করাঘাত করলেন। ভেতর থেকে এক বৃদ্ধের রুগ্ন গলা শুনতে পেলাম। ভদ্রলোক দরজা ঠেলে গৃহস্বামীকে বললেন, দুজন বিদেশি আগন্তুক এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। বৃদ্ধকে না দেখতে পেলেও তার কথা শুনতে পেলাম। আমাকে দেখতে এসেছে? ঠিক আছে, আসুন আপনারা। এবার আমরা ভেতরে ঢুকলাম। একেবারেই হতশ্রী। আসবাবের তেমন কোনো বালাই নেই। ঘরটাও বেশ অন্ধকার। হাওয়ার চলাচল নেই, শুধু একটা মোমবাতি জ্বলছে। একটা অপরিসর খাটে এক অশীতিপর লোল চর্মাবৃত বৃদ্ধ শুয়ে আছেন। মোমবাতির আলোয় তার চামড়ার ভাঁজগুলো প্রকট হয়ে তাকে আরও রহস্যময় লাগছে। বৃদ্ধ শোয়া অবস্থাতেই আমাদের বসতে বললেন। ঘরে একটাই চেয়ার। আমরা সঙ্গী ভদ্রলোককে তাতে বসতে বলে নিজেরা মাটিতেই বসলাম। বৃদ্ধ ভাঙা ভাঙা স্প্যানিয়লে ব্যঙ্গের সুরে বললেন, সবাই তো আমাকে এড়িয়েই চলে। আপনারা আমার কাছে কি জানতে চান? রবীন্দ্র কোনো ভনিতা না করে বলল, ভিলকাবাম্বায় ভ্যাম্পায়ার আছে? বৃদ্ধ তার ঘোলাটে চোখ দুটো ছোট করে রোবের্তোকে একবার ভালোভাবে দেখে নিলেন। তারপর পাশ ফিরে ছাদের দিকে তাকিয়ে বললেন, আছে। বুঝলাম রোবের্তো উত্তেজিত হয়ে পড়েছে। আমারও বুকটা ঢিপ ঢিপ করছে। রোবের্তো চাপা গলায় বলল, কোথায় সেটা দয়া করে বলবেন? বৃদ্ধ আর একবার রোবের্তোকে দেখে নিয়ে পাল্টা প্রশ্ন করলেন, মানকো ইনকা ইউপানকির নাম শুনেছেন? রোবের্তো এবার আমার দিকে চাইল। আমি বললাম, ফ্রান্সিসকো পিজারোর পাপেট কিং তো, যিনি পরে স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমার ইংরাজি বাক্যবন্ধ রোবের্তো অনুবাদ করে দিতে বৃদ্ধ প্রশংসার চোখে আমার দিকে তাকালেন। বললেন, ঠিক। হেরে গিয়ে মানকো তাঁর প্রজাদের নিয়ে অজ্ঞাতবাস শুরু করেন এই ভিলকাবাম্বার জঙ্গলে। অবশ্য এই ইতিহাস তো বইয়েই লেখা আছে, কিন্তু যারা বই লেখে তারা কি সব জানে? অন্ধকার পরিবেশে বৃদ্ধের কথা শুনে রোমাঞ্চ হচ্ছিল। তিনি থেমে থেমে বললেন, আমি যা বলছি সেই কথা আমরা বংশানুক্রমে বলে এসেছি। আমরা চলে গেলে সব কথা হারিয়ে যাবে, তাই সবাইকে ডেকে ডেকে বলি। কিন্তু দুঃখের বিষয়, লোকে সেটা গল্প ভেবে শোনে, বিশ্বাস করে কজন। একটু জল খাওয়াবেন, গলাটা শুকিয়ে গেছে। সাপ্লাইনকা তো এলো, কিন্তু এর কিছু মাস পরে কিছু প্রজার মধ্যে এক অদ্ভুত রোগ দেখা দিল। তারা জল দেখলেই কেমন আতঙ্কিত হয়ে পড়ে। স্নান করে না, জল খায় না। জল যেন তাদের কাছে এক বিভীষিকা। রোগীদের ভালোভাবে খেয়াল করতে গিয়ে এক আশ্চর্য জিনিস দেখা গেল। রোগীদের গলায় খুব সূক্ষ্ম দুটো ফুটো, ঠিক যেমন সাপের কামড়ে হয়। রোবের্তো বিস্মিত হয়ে বলল, ভ্যাম্পায়ার ব্যাট। বৃদ্ধ আঙুল তুলে বললেন, ঠিক ধরেছেন। রাতের অন্ধকারে ঘুমন্ত শিকারের গলায় তীক্ষ্ণ দাঁত বসিয়ে রক্তপান করছে। তার থেকে রেবিস সংক্রমণ এবং হাইড্রোফোবিয়া। নিজের অজান্তেই মাটিতে একটা চাপড় মারল রোবের্তো।
আমরা বোধহয় ঠিক রাস্তাতেই এগোচ্ছি। বৃদ্ধ এবার গম্ভীর গলায় বললেন, তবে এখানেই শেষ নয়। কিছুদিন পর থেকে সেই রোগীগুলো নিরুদ্দেশ হয়ে যেতে থাকে। তারা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। মানে? লোকে বলে তারা আদতে উদ্ধার হয়নি। ভ্যাম্পায়ারের কামড়ে তারা নিজেরাই বাদুড়ে পরিণত হয়ে যায়। আমি আর রবির তো বৃদ্ধকে চমকে দিয়ে জোরে হেসে উঠলাম। এ কি অবান্তর কথা! এই জন্যই হয়তো লোকজন একে এড়িয়ে চলে, হাসাহাসি করে। বৃদ্ধ একটু ক্ষুণ্ণ হয়ে বললেন, আপনারা নতুন পৃথিবীর লোক, বিশ্বাস না করারই কথা। এই গ্রামের লোকও আজকাল লেখাপড়া শিখে এসব উড়িয়ে দেয়। তো আমি যা বলছি তা পুরোদস্ত সত্যি। আমি এসব শুনেছি আমার বাবার কাছে, তিনি তার বাবার কাছে। তারা তো আর মিথ্যেবাদী ছিলেন না। ওই বাদুড়ে গুহার আশেপাশে যাওয়া বারণ আছে। রবির তো কৌতূহলী হয়ে জানতে চাইল, বাদুড়ে গুহা আর কি? আমার বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে এই গ্রাম শেষ হয়েছে। তারপর শুরু হয়েছে হুইলকা বাংলার জঙ্গল। ওই জঙ্গলে মানব তার বসতি স্থাপন করেছিলেন। সেসব জায়গা এখন নিশ্চয়ই আবার ঝোপঝাড়ে ভরে গেছে। জঙ্গল থেকে উত্তরে হেঁটে গেলে চন্তাবাম্বা নদী পাবেন। নদী পার দিয়ে পূর্ব দিকে হেঁটে গেলে জঙ্গলের মাঝে এক গুহা আছে, সেটাই বাদুড়ে গুহা। একটু থেমে গ্লাসের জলে আরেক চুমুক দিয়ে বৃদ্ধ আমাদের জরিপ করে নিয়ে বলতে লাগলেন, কি জানেন, মানকো ইনকা ছিলেন প্রজাহিতৈষী। কিন্তু বিদেশিরা যখন এই দেশ ছিনিয়ে নিল, তখন তার মনে একটাই চিন্তা, দেশকে কিভাবে শত্রুর হাত থেকে উদ্ধার করা যায়। তারপর তিনি লোক মুখে জানতে পারেন এই বাদুড়ে গুহার কথা। এক প্রজা তাকে এসে খবর দেয়, সে এক অসুস্থ রোগীকে দেখেছে সেই গুহার দিকে যেতে। অসুস্থ লোকটি নাকি বিকৃতভাবে হাঁটতে হাঁটতে একসময় মাটিতে বসে পড়ে। তারপর বাদুড় যেভাবে ডানায় ভর দিয়ে হাঁটে, সেভাবেই নাকি সেও চার হাতে পায়ে ভর দিয়ে চলতে চলতে গুহার দিকে এগোতে থাকে। ধীরে ধীরে তার শরীর ছোট হতে থাকে, তার গায়ে ঘন কালো লোম গজাতে থাকে। তার কান দুটো লম্বা হতে হতে ডগাটা তীক্ষ্ণ হয়ে ওঠে। তারপর সে এক পূর্ণবয়স্ক বাদুড়ে পরিণত হয়ে গুহায় ঢুকে পড়ে। মানকোকে যে খবর দিয়েছিল, সেই দৃশ্য দেখে আতঙ্কে পালিয়ে আসে এবং সাকালির কাকে খবরটা দেয়। গল্পটা আজগুবি হলেও এরকম একটা প্রত্যন্ত গ্রামে সন্ধ্যাবেলায় আলো আঁধারিতে বসে এক রহস্যময় বৃদ্ধ লোকের মুখে এটা শুনতে মন্দ লাগছিল না। বৃদ্ধ বলে চললেন, বিদেশিদের গোলা বারুদের সামনে দাঁড়ানোর ক্ষমতা মানকোর ছিল না। কিন্তু এই ঘটনা শুনে তার মনে হলো, এরকম অস্ত্র হাতে পেলে বিদেশিদের উপর নিঃশব্দে চড়াও হওয়া সম্ভব। হলেও তাই। ভ্যাম্পায়ারের কামড়ে অসুস্থ প্রজারা নিজেরাও ধীরে ধীরে এক একটি জীবন্ত বিভীষিকায় রূপান্তরিত হয় এবং মানকো তাদের দিয়েই রাতের অন্ধকারে শত্রুকে নিকেশ করতে থাকে। আমার একটা কথা মনে হচ্ছিল। বললাম, আচ্ছা তাই যদি হয় তাহলে তো রাজাকেও ভ্যাম্পায়ার কামড়াতে পারতো, কিন্তু কই সেরকম তো কিছু হয়নি। বৃদ্ধের ঠোঁটের কোণে হাসি ফুটল।
বাঁ হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়ে আলোয় ধরলেন। কাঁধের নিচে হাতের উপরের দিকে একটা তাবিজ মতো কিছু দেখতে পেলাম। একটা কালো বা বাদামি রঙের মসৃণ বীজ বাঁধা আছে সুতো দিয়ে। বৃদ্ধ বললেন, না, হয়নি। রাজ পরিবারের কারোরই কিছু হয়নি, কারণ ভ্যাম্পায়ার এই বীজকে ভয় পায়। যার কাছে এই বীজ থাকে তাকেও এর থেকে এমন এক গন্ধ বেরোয় যা আমরা টের পাই না, অথচ ওরা পায়, এবং সেই কারণে এর থেকে দূরে থাকে। ওই জঙ্গলেই একটা গাছে থোকা থোকা ফল ধরে থাকে, তার ভিতরে বীজ পাওয়া যায়। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আমরা ওঠার উপক্রম করছি। তিনি আমাকে আর রোবের্তোকে বললেন, আমার কথা যে আপনারা বিশ্বাস করেননি সেটা ভালোই বুঝতে পেরেছি, তবে এও বুঝতে পারছি আপনারা ওই জঙ্গলেই যাবেন। সেই কাজেই তো এসেছেন। এই মচকানো পা নিয়ে আপনি কাল বাঁদর অন্বেষণে কিভাবে বেরোবেন? আমার তীর্যক প্রশ্নে রোবের্তো হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। বৃদ্ধের বাড়ি থেকে বেরোতেই আমাদের সেই সঙ্গী ভদ্রলোক চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই জঙ্গলে থাকবেন নাকি? রোবের্তো বলল, সেই রকমই ভাবছি। ভদ্রলোক দোনামোনা করে বললেন, না, মানে রাতটা আমার বাড়ি কাটিয়ে কাল সকালে যেতে পারতেন। রোবের্তো তার হাত দুটো সৌজন্য সহকারে ধরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর আতিথ্যতা পাবো ভাবিনি, কিন্তু রাতটা আমরা ওখানেই কাটাবো স্থির করেছি। স্পেনিয়ায় ফিরে গিয়ে তো আবার সেই কংক্রিটের জঙ্গল। জঙ্গলে যদি থাকতেই হয় তাহলে সেটা প্রকৃতি তৈরি করা, সেটাই শ্রেয়। ভদ্রলোক তাও একটু কিন্তু কিন্তু করছিলেন। রোবের্তো হেসে তাকে বলল, শুধু বলুন, পুমা বা অ্যানাকন্ডা নেই তো? না না, সে ভয় নেই। এবার রোবের্তো ব্যাগ থেকে আজ রাস্তায় কেনা চকচকে মাসেটিকা বের করে বলল, তাহলে আর চিন্তা নেই, এটা আছে, সাথে বৃদ্ধ ভদ্রলোকের দেওয়া বীজ আছে। আপনি নিশ্চয় থাকবেন, কাল ফেরার সময় আপনাকে দেখাবেন। ভদ্রলোক আমাদের শুভরাত্রি জানিয়ে পরমর্দন করে বিদায় নিলেন। আমি আর রোবের্তো গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢুকলাম। তারাগুলো আকাশে হাজির হতে সবে শুরু করেছে। চাঁদের আলো আর শক্তিশালী টর্চের আলোয় ভরসা রেখে আমরা বাসেটি হাতে নিজেদের পথ করে চলতে লাগলাম। পথ যত এগিয়েছে জঙ্গল তত ঘন। বৃদ্ধের কথা অনুযায়ী ইনকাদের পতনের আগে ভিলকাম্বাই ছিল তাদের শেষ ঘাঁটি। তখন এই দিকগুলো নিশ্চয়ই পরিষ্কার ছিল। তারপর তারা হারিয়ে গেছে। প্রকৃতি তাদের বসতিকে গ্রাস করেছে। অগম্য স্থানে ঢাকা পড়ে রয়েছে তাদের স্মৃতিগুলি। চলতে চলতে আমি রোবের্তোকে বললাম, বৃদ্ধের কথা শুনে তোমার কি মতামত? রোবের্তো হেসে উঠে বলল, তোমরা বাংলায় কি বলো, গল্পের গাছ গড়তে ওঠে? শেষের প্রবাদটা সে বাংলাতেই বলল। তার বাংলা শিক্ষা নজির দেখে আমি দাঁড়িয়ে পড়লাম হাঁ করে। আরে করছো কি রোবের্তো? মানে এত ভালো বাংলা কবে থেকে শিখলে? রোবের্তো লজ্জা পেয়ে দাঁত বের করলো। আমি বললাম, একটু ভুল হয়েছে, ওটা গল্পের গরু গাছে ওঠে হবে। রোবের্তো নিচু গলায় সেটা আওড়ে নিল। তারপর বলল, এইরকম একটা আজকাল জেনেটিক মিউটেশনের অত্যাধুনিক কল্পবিজ্ঞানের গল্প শুনবো ভাবিনি। বার্সেলোনায় ফিরে এই নিয়ে রিসার্চ করব। যদি যদি ধরো তোমাকে বেস্ট টেকনোলজি দেওয়া হলো, তাহলে তোমার এতদিনের পড়াশোনা ডিগ্রি কী বলে? যে একটা মানুষকে বাঁদরে কনভার্ট করা যেতে পারে? রোবের্তো ঠিক করে হাসলো। তারপর গলাটা ঝেড়ে নিয়ে নাটুকে কায়দায় বিজ্ঞের মতো বলল, সেই সম্ভাবনা খতিয়ে দেখি। খানিকক্ষণ চুপ করে হাওয়ায় আঙুল নেড়ে সুকুমার রায়ের হজবরণয়ের গেছো দাদার মতো বলল, সিসিলিয়া হতেই পারে,
ধরো ভ্যাম্পায়ার বাদুরের মধ্যে রেবিস ভাইরাস ছিল, তা লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের ফলে মিউটেশনের মাধ্যমে শক্তি হতে থাকে। এবার ধরো ব্রুসওয়েন নামে একটা বাদুর একজন মানুষের রক্ত খেল। ধরতে দাও, এবার সেই ব্রুসের মধ্যে যে ভাইরাস ছিল তার ক্ষমতা তখন এতটাই যে সে কেবল ভাইরাস হিসেবে ভিক্টিমে ঢুকলো না, সেই সঙ্গে আগের হোস্ট মানে ব্রুসের জেনেটিক ইনফরমেশন নিয়ে নতুন হোস্ট অর্থাৎ এই মানুষের ভেতরে চালান করল। এবার সেই নতুন ডেটানি ভাইরাসটি মানুষের ডিএনএ সিকোয়েন্সের কলকাঠি নেড়ে বিরাট পরিবর্তন আনলো। এতে নর্মাল হাইড্রোফোবিয়া তো হলোই, তার সাথে ভাইরাসটা বাদুরের ডমিনেন্ট জিন দিয়ে মানুষের জিনগুলোকে ধীরে ধীরে ওভাররাইড করতে থাকে। তারপর ওয়ান ফাইন মর্নিং মানুষ পিকে বাদুর। রোবের্তোর থিওরি যতই গাঁজাখড়ি হোক তার লজিকের তারিফ না করে পারলাম না। বললাম, তুমি তো জুলেভান হয়ে গেলে হে। রোবের্তো আমার দিকে ভীষণ গম্ভীর হয়ে তাকিয়ে মাথা নিচু করে বলল, গ্র্যাসিয়াস সিনিয়র। কি বলছে? জঙ্গলের একটা জায়গায় মাটি মনে হয় একটু পিছল ছিল। হাসিতে মশগুল হয়ে রোবের্তো পপাতো, তার বাঁ পায়ের গোড়ালি মচকেছে, কিন্তু তাতে তার হাসির মাত্রা আরো বেড়ে গেল। তারপর তাকে তুলে ধরে একটা ফাঁকা জায়গায় আনলাম। সেখানেই আমাদের ক্যাম্প খাটিয়ে একটু দূরে আগুন জ্বালালাম। রোবের্তোর টেন্টে ক্যান্ড টুনা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে খেতে গল্প করছিলাম। রোবের্তো বলল, এখানে শৈলী এলে খুব উপভোগ করত। আমি বললাম, তারপর একটা মাকড়সা এলে আরো উপভোগ করতো। রোবের্তো তো হাসতে হাসতে আমার গায়ে গড়িয়ে পড়ল। আমার হাতের কফিটা কোনো মতে সামলালাম। রোবের্তো বলল, দৃশ্যটা ভাবলেই হাসি পাচ্ছে, কিন্তু সত্যি বলছি খুব মিস করবো। চাইলেই আসতে পারত। রোবের্তো খালি মাথা নাড়ালো। তারপর তোমাদের সব গোছগাছ হয়ে গেছে? ধুর, কিচ্ছু হয়। এখান থেকে আগে ফিরি, অফিসটা একটু সামলে প্যাকিং করতে হবে। জানো তো, আমি কলকাতা দেখতে খুব থ্রিল। সামহাউ আই ফিল সো কানেক্টেড টু ইউর সিটি। আমি তার পিঠে চাপড় দিয়ে বললাম, আর কিছুদিন বাদে ওটাও কিন্তু তোমার শহর হয়ে যাবে। কলকাতা সবাইকে আপন করে নেয়। রোবের্তো নিজের কফি মাগটা উঁচু করে বলল, টু কলকাতা। আমিও তার দেখা দেখি চেয়ার করলাম। রোবের্তো বলল, আমি গো, আমার ধুতি বড় একটু ম্যানেজ করো। পেরুর প্রত্যন্ত জায়গার জঙ্গলে বসে ধুতি পরার কথা ভাবা, হ্যাঁ? উফ, তাজ্জব ব্যাপার। অন্যদিন রোবের্তোর বুয়েনোস দিয়াস আমগো শুনে ঘুম ভাঙে। সেই আমার দৈনন্দিন অ্যালার্ম। নিয়ম মেনে প্রতিদিন রোবের্তো আমার জন্য কফি এনে নিজের ভাষায় জাগরণী সম্ভাষণ জানায়। আমিও তাকে বিশুদ্ধ বাংলায় সুপ্রভাত বন্ধু বলি। এই নিয়ম চলছে সেই বিশ্ববিদ্যালয়ের রুমমেট থাকা স্টক। আজ তার মানে ব্যাটা ছেলের ঘুম ভাঙেনি নির্ঘাত। কাল অবশ্য আমি চলে আসার পরেও সে রাত জেগে খুটুর খাটুর করে কিছুক্ষণ কাজ করছিল। আজ সেই ব্যতিক্রম মন্দের ভালো। তাকে খোঁচা দেওয়ার মস্ত বড় সুযোগ পাওয়া গেল। আমি আমার স্লিপিং ব্যাগ গুছিয়ে টেন্টের বাইরে বেরোলাম। দেখি রোবের্তোর টেন্ট খোলাই আছে, অথচ ভেতরে ভূ ভা ফাঁকা। এ আবার কি? তার মাসেটিটাও সেখানেই পড়ে আছে। গেল কোথায়? চারিদিকে তাকালাম, না, কোথাও নেই। আমাকে না জাগিয়ে এই গহন জঙ্গলে সে গেল কোথায়? আমি কয়েকবার এদিক ওদিক মুখ বাড়িয়ে দন্তেস্তাস রোবের্তো। চিৎকার করে সে কোথায় সে দিয়েছে তার অনুসন্ধান করার চেষ্টা করলাম।
কিন্তু কোনো সাড়া পেলাম না। উল্টে এই বন্য পরিবেশে অচেনা মনুষ্য কণ্ঠের অপ্রাকৃতিক কোলাহলে বিরক্ত হয়ে গাছের ডালে ল্যাজ পাকিয়ে ঝুলতে থাকা কয়েকটা স্পাইডার মাঙ্কি আমাকে কিচমিচ করে থমকে অন্য গাছে চলে গেল। দূরেই গেছে তাহলে, বাদুড়ের খোঁজে চলে গেল কিনা তাই বা কে জানে। হয়তো আমাকে বিরক্ত না করে ফিল্ড সার্ভে করতে গেছে। আমি হাল ছেড়ে দিয়ে তার তাঁবুর মধ্যে ঢুকলাম। রবির তো বুদ্ধি করে তার ব্যাটারি চালিত পোর্টেবল কফি মেকারটা নিয়ে এসেছে। তাতে কফি বানিয়ে খেলাম। একপাশে কয়েকটা ক্যান বেকড বিনস ছিল, সেটা খেয়ে নিজের তাঁবুতে এসে বসলাম। ফোনের টাওয়ার আবার গেছে, ইন্টারনেটও তথই বছর। অবশ্য তাতে আপাতত খুব অসুবিধা নেই। তাঁবুর বাইরের দৃশ্য অপূর্ব। স্কুলের ভূগোল বইয়ে পড়া অ্যান্ডিজ পর্বত শ্রেণী দেখা যাচ্ছে। সে যেন আমাকে বলছে, হ্যাঁ আমি সেই। চূড়াটা বরফে ঢেকে আছে, গাছপালা দিয়ে ঘেরা থাকায় এদিকটা ঠান্ডাই। চোন্তাবাম্মার পাড়ে হয়তো কিছু প্রাণী জল খাচ্ছে, মাঝে মধ্যেই তাদের ডাক শুনতে পাচ্ছি। এ এক রোমাঞ্চকর জায়গা। একাগ্র চিত্তে চোখ বুজে থাকলে সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি, গন্ধ ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে এক নতুন পৃথিবীর জন্ম দেয়। আমি একটু আধটু লিখি, সেটাও এই ট্যুরে আসার অনেকটা কারণ। ব্যাগ থেকে আমার ডায়েরি বের করে অনুভূতিগুলো লেখার চেষ্টা করলাম। বলা যায় না পরে কোন লেখায় কাজে লাগতে পারে। আধ ঘন্টা পরেও যখন রোবের্তো ফিরল না, তখন বেশ দুশ্চিন্তা শুরু হলো। এবার আর সন্দেহ নেই, সে নির্ঘাত ওই বাঁদুড়ে গুহাটা দেখতে গেছে। আমরা ভিলকাম্বার জঙ্গলের দক্ষিণ সীমানায় তাঁবু গেড়েছি। শুনেছি এদিকে গাছপালার ঘনত্ব অপেক্ষাকৃতভাবে কম, হিংস্র বন্যজন্তুর বিচরণের আশা ক্ষীণ। কিন্তু নিজের খেয়ালে মত্ত হয়ে রোবের্তো যদি অন্যদিকে জঙ্গলের গভীরে চলে গিয়ে থাকে, আর তার যদি কোনো বিপদ হয়, তাহলে সে আমাকে জানাতেও পারবে না, কারণ ফোনে অনেকক্ষণ যাবৎ কোনো নেটওয়ার্কই নেই। অবশ্য এটা ঠিক, কালকের মচকানো গোড়ালি নিয়ে তার বেশি দূর যাওয়ার ক্ষমতা নেই। তবুও বিরক্তি ছাপিয়ে দুশ্চিন্তা বাড়তে লাগলো। এরকম জায়গায় একা একা বেরোনো মোটেও বুদ্ধিমানের কাজ না। তার নিজের জন্য তো নয়, আমার জন্যও না। রাগই হচ্ছিল তার উপর। কোথায় গেল, কোন দিকে যাব? রোবের্তোর এই আচমকা কাণ্ডজ্ঞান লোপ পাওয়ার পরিচয় আগেও পেয়েছি। হোস্টেলে থাকাকালীন একবার যেমন আমাকে না জানিয়ে সাইকেল নিয়ে কোথায় চলে গিয়েছিল। সকালে উঠে দেখি সে নেই, তার ঘরে রাখা সাইকেলটাও গায়েব। প্রথমে ভেবেছিলাম কাছে ধারে কোথাও গেছে, কিন্তু বেলা বাড়তেও সে ফেরে না। এদিকে নিজের ফোনটা রুমে ফেলে গেছে, ফলে আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তার উপর তার নিজের বাড়ি থেকেও সারাদিন ঘন ঘন ফোন আসছে। তার পরিবারের লোক দুশ্চিন্তা করছেন। অবশেষে ড্যাং ড্যাং করতে করতে বাবু ফিরলেন সেই মাঝরাতে। এসে বলে কোন পুকুরে নাকি ভালো মাছ আছে, কে নাকি তাকে আগের রাতে খবর দিয়েছিল। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সে আমাকে সেটা জানাতে পারে। ফোনটাও সকালে তাড়াহুড়োয় নিতে ভুলে গেছে। আমি তো তাকে এই মারি কি সেই মারি, কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করেছে। জঙ্গলের গভীরে বেমক্কা কোনো হিংস্র পশু বা সাপও তো বেরিয়ে আসতে পারে। অগত্যা আমি আমার বাসেটি আর টর্চ হাতে করে তাকে খোঁজার অভিপ্রায় বেরিয়ে পড়লাম। গতকাল বৃদ্ধের কাছে যা শুনেছি সেই অনুযায়ী এগোচ্ছি। দক্ষিণ দিক থেকে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর নদীটা দেখতে পেলাম, চোন্তাবাম্মা নদী। জল বয়ে চলেছে অবিরাম। কয়েকটা ক্যাপিবারা জল খাচ্ছিল। ধূপে জীব দেখার অভিজ্ঞতা তাদের খুব বেশি নেই হয়তো। মাথা তুলে আমাকে দেখেই লাফাতে লাফাতে পালিয়ে গেল। দুঃখের বিষয়, এসব উপভোগ করার মতো অবসর নেই এই মুহূর্তে। নদীটা বাঁদিকে রেখে আমি পূর্ব দিক বরাবর সোজা হাঁটতে লাগলাম। এদিকেই কোথাও নিশ্চয়ই রয়েছে ইনকা বসতির ভগ্নাবশেষ।
মাসেটে গিয়ে ঘন ঝোপ কাটতে কাটতে আমি এগিয়ে চললাম। একটা কপাল ভালো যে শীতকাল বলে সাপ খোপের ভয় খুব একটা নেই। প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে দেখলাম জঙ্গলটা অনেকটা ফাঁকা হয়ে আসছে। কিছুটা এগোনোর পর ঝোপঝাড় কমে আসতে সামনে দেখতে পেলাম সেই গুহাটা। এটাই কি সেই বাঁদুড়ে গুহা? রোবের্তোর কথায় ভ্যাম্পায়ারের আড়ত। বুকের ভেতরে একটা চাপা ভয় মেশানো উত্তেজনা টের পেলাম। না জানি কি অপেক্ষা করছে ওই গুহার ভেতর। হাতের টর্চ আর মাসেটি শক্ত করে ধরে গুহার দিকে এগোতে লাগলাম। গুহাটা কত বছরের পুরনো জানি না। সাধারণ পাথুরে গুহা যেরকম হয় সেরকমই। মাটি থেকে কয়েক ধাপ পাথুরে সিঁড়ি এঁকে বেঁকে উপরে উঠে গেছে। সাবধানে পা ফেলে গুহার প্রবেশদ্বারে পৌঁছালাম। চারিদিকটা বড্ড বেশি থমথমে। একটা পাখিও কোথাও ডাকছে না। গুহার ভেতরটা নিস্তব্ধ। আমি কয়েকবার রোবের্তো 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 বলে হাঁক পারলাম। কোনো উত্তর নেই। আমার চিন্তা আরো বাড়ল। সে যদি এখানেও না থেকে থাকে তাহলে তো মহাবিপদ। এই অচেনা জঙ্গলে তাকে কোথায় খুঁজবো? সে আবার গ্রামে ফিরে যায়নি তো? ভাবলাম এসেছি যখন একবার গুহার ভেতরটা দেখে যাই। রোবের্তো হয়তো ভেতরে কোথাও আছে। প্রথমেই ভেতরে ঢুকলাম না। গুহার মুখে দাঁড়িয়ে নিশ্চিদ্র অন্ধকারের জোরালো টর্চের আলো নিক্ষেপ করলাম। দেখতে পেলাম ভেতরে চুনা পাথরে কত সহস্র বছর ধরে জল পড়ে পড়ে স্টালাকটাইট আর স্টালাগমাইট তৈরি হয়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। বাধ্য হয়ে অধিক সন্তর্পণে গুহার অভ্যন্তরে প্রবেশ করলাম। ভেতরে একটা চাপা সোঁধা গন্ধ। দূরে কোথাও একটা নির্দিষ্ট তালে ছাদ থেকে টপ টপ করে মাটিতে জল পড়ছে। টর্চের আলো ফেলে এদিক ওদিক তাকাতে গিয়ে তাদের দেখতে পেলাম যাদের খোঁজে আমরা ভিলকাম্বা এসেছি। আলোবৃত্ত গুহার ছাদ ছুঁয়েছে। ছাদ কালো রঙের ছোপে ছেয়ে আছে। তার মধ্যে দিয়ে পাথরের ধূসর রং কিঞ্চিত দেখা যাচ্ছে। তাকে একটা ফ্যাপসা চিমসে গন্ধও এলো। গা ঘিন ঘিন করলেও বুঝলাম ওগুলো সব বাদুড়। তারা রক্ত পায় কিনা তার প্রমাণ এখনো পাইনি, কিন্তু বৃদ্ধের দেওয়ার দিক নির্দেশ যখন সঠিক, তখন এগুলো যে ভ্যাম্পায়ার বাঁদুড় তা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। টের পেলাম আমার এই অনধিকার প্রবেশে ঝুলন্ত প্রাণীগুলির মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন তাদের মাঝরাত। এই অবেলায় কোন বেয়াদব তাদের ডেরায় হানা দিয়ে ঘুমে বাধা সৃষ্টি করছে, তাই বোধহয় দেখছে তারা। কয়েকটা বাঁদুড় ডানা দিয়ে চোখ ঢাকার চেষ্টা করলো। একটা দেখলাম আলো এড়াতে ছাদের অন্যদিকে চলে গেল। প্রাণীগুলো এবার একটা তীক্ষ্ণ প্রতিবাদী স্বরে ডেকে উঠল। সমবেত চিচি রবে আমার মতো অনাদৃত অতিথির প্রতি তাদের অসন্তোষ প্রকাশ পাচ্ছে। গুমট গন্ধটা ক্রমেই বাড়ছে। আগে জানলে মুখে রুমাল বেঁধে নিতাম। হাত ফাঁকা নেই। আমার সাহসও নেই যে মাসেটি বা টর্চ কোনোটা নিচে রেখে রুমালটা বাঁধব। আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে আমি ধীর পায়ে এগোলাম। টর্চের আলোয় সুবৃহৎ গুহার অল্পই আলোকিত হচ্ছে। সব দিক দেখেও চলতে পারছি না। কয়েকবার রোবের্তো 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 বলে ডাক দিয়েও কোনো প্রত্যুত্তর পেলাম না। ছাদে দেখতে পেলাম কয়েকটা বাদুড় ধীর পায়ে একত্র হচ্ছে। সেই সাথে একটা চাপা আওয়াজ বেরোচ্ছে তাদের মুখ থেকে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেগুলি সবেগে আমার দিকে উড়ে এলো। আমি ভয়ে চমকে উঠলেও তাদের প্রত্যাঘাত করতে পারলাম না। হাত থেকে মাসেটিটা পড়ে গেল। এগুলোই যে ভিলকাম্বার ভ্যাম্পায়ার তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আমার গরম রক্তের গন্ধ টের পেয়েছে। আশ্চর্য কাণ্ড! বাদুড়গুলো আমার সামনে এসেও আমাকে আক্রমণ করার পরিবর্তে কেমন যেন ছত্রখান হয়ে তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে উঠে পালিয়ে গেল। কেন যেন মনে হলো তারা
কোনো কারণে আতঙ্কিত। আমি চকিতে পেছনে ঘুরলাম। না, অন্য কোনো প্রাণী নেই যাকে দেখে তারা ভয় পেয়ে থাকতে পারে। নিজের অজান্তেই আমি আমার জ্যাকেটের পকেটে হাত দিলাম। কালকে বৃদ্ধের দেওয়া সেই বীজটা এখনও সেখানে রয়েছে। সেটার কথা একদম ভুলেই গিয়েছিলাম, কিন্তু এখন বাদুরগুলো ওভাবে পালিয়ে যেতেই মনে একটা ক্ষীণ সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এটা কি তাহলে পকেটে রাখা ওই বীজের কোন বৃদ্ধ ভদ্রলোকের কথাগুলো কি তাহলে সর্বই সত্যি? কেন জানি না, আমার ভয় অনেকটা কেটে গেছে। বৃদ্ধের গল্পে পুরোপুরি আস্থা না আনতে পারলেও বীজের যে সত্যি কোনো অজানা গুণ আছে তা আর উপেক্ষা করতে পারলাম না। বাদুরের আকস্মিক আক্রমণে ক্ষণিকের জন্য বিহ্বল হয়ে গেলেও আমি গুহার আরও ভেতরে এগোতে লাগলাম। মাথার উপরে রক্তপিপাসু ভ্যাম্পায়ারের দল, শিকার স্বয়ং তাদের ডেরায়, কিন্তু তারা কেমন যেন ভীত, নিষ্পৃহ। স্পষ্ট বুঝতে পারছি বাদুরগুলো সেই বীজের গন্ধ পাচ্ছে, যা আমি পাচ্ছি না। ওরা নিজেদের মধ্যে অবদ্ধ ভাষায় কথা বলছে, সেই ভাষায় ক্রোধের অভিব্যক্তি প্রবল। অর্থ না বুঝলেও এটুকু আন্দাজ করতে পারছি বাদুরগুলো হাতের নাগালে শিকার পেয়েও কিছু না করতে পারায় আক্রোশ জানাচ্ছে। তাদের এই তীব্র ক্ষোভ অনুরণিত হচ্ছে গুহার ভেতর। বহু খুঁজেও রোবের্তোকে কোথাও খুঁজে পেলাম না। ফিরে যাওয়াই ঠিক করলাম। সে হয়তো তাহলে গ্রামেই গেছে কোনো দরকারে। আমাকে ক্যাম্পে না দেখে সে হয়তো আবার উল্টে আমাকেই খুঁজতে বেরোবে। আমি ফিরতি পথ ধরলাম। টর্চের আলো অনুসরণ করে গুহার মুখ অবধি এসেছি। বাইরের আলো হালকা হালকা দেখা যাচ্ছে। হঠাৎ পায়ের কাছে দেখি একটা বাদুড়। আমি চমকে উঠে একপাশে সরে দাঁড়ালাম। এই বাবাজি নিচে কি করছে? অবাক লাগলো, ওর তো বাকিদের মতোই ছাদ থেকে ঝুলে থাকার কথা। একটা জিনিস দেখে আরও তাজ্জব লাগলো। এক হিংস্র রক্তবাহী ভ্যাম্পায়ার হয়েও বাদুড়টা আমার দিকে কেমন যেন করুণ চোখে তাকিয়ে আছে। এ যাবৎ বাকিদের মধ্যে এরকম কিছু লক্ষ্য করিনি। এর হাবভাব বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর্তস্বরে ডেকেই চলেছে একটা না, অথচ বুঝতে পারলাম সে ডাক বাকিদের উদ্দেশ্যে নয়, কারণ তারা সেই ডাকের কোনো জবাব দিল না। বাদুড়টা অপলক দৃষ্টিতে ঠায় আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে অল্প অল্প এগোনোর চেষ্টাও করছে। কেমন যেন মনে হলো প্রাণীটা পা পায়ে একটু খোঁড়াচ্ছে। তার চোখে টর্চের আলো ফেললাম এই ভেবে যে চোখ ধাঁধিয়ে গিয়ে সে যদি সরে যায়। বাদুড়রা সাধারণত এত জোরালো আলো সহ্য করতে পারবে না, কিন্তু আশ্চর্য, সামনের না পশু না পাখি এই প্রাণীটির অভিব্যক্তিতে কোনো তারতম্য লক্ষ্য করলাম না। সে যেন আলোয় অভ্যস্ত। হাতের মাসিটিটা এগিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই। আরও জোরে সে আমাকে উদ্দেশ্য করে ডাকতে শুরু করলো। সেই স্বরে ভয় স্পষ্ট। আমার খুব অস্বস্তি হতে লাগলো। এই পরিবেশে আর কোনো কিছু ভালো লাগছে না। বাদুড়টাকে পাশ কাটিয়ে এক দৌড়ে গুহা থেকে বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছানোর তাগিদে এবার কোনাকুনি ফিরলাম। মনের মধ্যে একরাশ দুশ্চিন্তা নিয়ে ক্যাম্প সাইটে গিয়ে রোবের্তোর টেন্টে ঢুকলাম। সে এখনো ফেরেনি। আমি কোনো থই না পেয়ে মেঝেতেই বসে পড়লাম। তার উপর যত না রাগ হচ্ছে তার থেকেও বেশি ভারাক্রান্ত লাগছে। এই অচেনা জায়গায় তাকে কোথায় খুঁজবো জানি না। এদিকে কাল আমাদের ফেরার কথা। এই সময় আমাদের কুচকোর পথে বেরিয়ে পড়ার কথা ছিল। এত অসহায় এর আগে কখনো লাগেনি। ফোনের নেটওয়ার্ক ফিরে এসছে ঠিকই, কিন্তু এখন কাকে খবর দেব? চোরিনীয়কে বললেও কুচকো থেকে তার এখানে আসতে রাত দুপুর হয়ে যাবে। মাথা ঠান্ডা করে কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। মনটা খচখচ করছে। বারবার মনে হচ্ছে রোবের্তোর কোনো বিপদ হয়েছে। এই মুহূর্তে গ্রামে গিয়ে রোবের্তোর খোঁজ করতেই হবে। সেখানে তাকে না পেলে তো সাহায্য চাইতে হবে। দরকার হলে বিলকাম্বার জঙ্গল খুঁজে দেখব। বন্ধুর জন্য যে প্রান্তে যেতে হোক না কেন যেতে রাজি আছি। আমি আবার উঠে দাঁড়ালাম। হঠাৎ আমার চোখ গেল রোবের্তোর স্লিপিং ব্যাগে। মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত নেমে এলো। মুখ থেকে অজান্তে একটা আর্ত। তুপাক আমারু ছোট মন্দিরটির গর্ভগৃহে একাই বসেছিলেন। সামনে পিতা মানকুইনকার মমি। সাপা ইনকা হিসেবে তুপাক কিছু মাস হলো অভিষিক্ত হয়েছে।
দাদা তিতকুসি স্প্যানিয়ারদের সাথে যুদ্ধে হারার পর বিদেশিরা তাকে কুস্কোয় বন্দি করে নিয়ে যায়। তারপর একদিন চাস্কিস মারফত খবর আসে তিতকুসির প্রাণদণ্ড হয়েছে। তুপাক আমারু বয়সে যুবক, শৈশব থেকে বিপর্যয়ের মধ্যে দিয়ে মানুষ হতে হতে অভিজ্ঞ হয়েছেন ঠিকই, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত হয়েছেন যুদ্ধের পর যুদ্ধ দেখে দেখে। এই সংঘর্ষ অবিরাম। ছোটবেলা থেকে কুস্কোর কথা অনেক শুনেছেন। অপূর্ব সুন্দর নাকি সে জায়গা, বরফ ঢাকা পাহাড়ে ঘেরা, একপাশে নদী বয়ে যাচ্ছে, কিন্তু কখনো সৌভাগ্য হয়নি সেখানে যাওয়ার। খুব হালকা একটা স্মৃতি কখনো কখনো ভেসে আসে তার মনের মধ্যে। চোখ বন্ধ করলে আবছা যেন দেখতে পান পিছনে ছোট ছোট অনেক বাড়ি, চওড়া রাস্তা ফেলে রাতের অন্ধকারে তিনি তার পিতা মানকুইনকার কোলে চড়ে এক অজানা গন্তব্যের দিকে চলেছেন। পথে যেতে যেতে তার কানে ভেসে আসে হরেক রকমের আওয়াজ। কোনো রাত জাগা পাখি হয়তো ডেকে উঠল, কিংবা হয়তো কোনো প্রাণী দৌড়ে পালালো, কিন্তু দলবদ্ধ মানুষগুলি জঙ্গলে পথ ধরে হেঁটে চলেছে নিঃশব্দে। ঘাসের উপর পায়ের চাপে যেটুকু শব্দ সৃষ্টি হচ্ছে সেইটুকুই। ব্যাস, এর বেশি আর তার কিছুই মনে নেই। পিছনে ফেলে আসা সেই জায়গাটাই নাকি কুস্কো। অবশ্য শহর কাকে বলে তা জানেন না তুপাক। খুব ইচ্ছে করে একবার অন্তত কুস্কোয় যাবেন, যদি কখনো যুদ্ধ শেষ হয়, আর না হলে ছদ্মবেশেই যাবেন। চাপা দুঃখে তার চোখ ছলছল করতে লাগলো। পিতার মবির উদ্দেশ্যে নিজের মনে বলে উঠলেন, আমি শান্তি চাই। সারা জীবন লুকিয়ে থাকতে থাকতে এই জীবন অসহ্য হয়ে উঠেছে। সাপাইনকার মুখে এহেন কথা হয়তো সাধারণ প্রজার কাছে আশ্চর্য লাগবে। সবাই ভাববে মহান ইনকা সাম্রাজ্যের প্রতিভ হয়ে স্বয়ং সূর্যদেব ইন্দির বংশোদ্ভূত হয়ে একই কথা। কিন্তু বিশ্বাস করুন, আমি এমন একটা জীবন চাই যেখানে সবাই সুখে বাস করবে। জানি তা হয়তো হয় না, ঘরে হোক বা বাইরের, শত্রু হয়তো চিরকালই থাকবে, কিন্তু তাদের সাথে সন্ধি স্থাপন করে কি নির্বিঘ্নে থাকতে পারি না আমরা? তাতে হয়তো আমার সাম্রাজ্য ছোট হবে, কিন্তু এইরকম বলতাকের মতো জীবন ধারণ তো করতে হবে না। জনহীন কক্ষে কেউ কোনো জবাব দিল না। তুপাকের বাহুতে সুতো দিয়ে বাঁধা একটি বাদামি রঙের মসৃণ বীজ। মানকুইনকা স্বয়ং সেটা তার হাতে পরিয়ে দিয়েছিলেন। সেও বহু বছর আগের কথা, তখন তিনি খুবই ছোট। সেটা যে কি তা তিনি জানতেন না। তারপর এক দুর্দিনে মৃত্যুসজ্জায় মানকুইন তার দুই পুত্র তুপাক ও তিতকুসিকে জানালেন, দানবের বাহিনীর কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছ, যে বাহিনী আমাদের পরম শত্রুকে রাতের অন্ধকারে পরাস্ত করে। সেই দানব তার নিজের পূর্ণ ক্ষমতা সম্পর্কে অনবগত, কিন্তু সে যাতে সাপাইনকার পরিবারের কোনো ক্ষতি না করে তার জন্য এই বীজের প্রয়োজন। পরিবারের সকলেই এই বীজের গুণে ভয়মুক্ত, কিন্তু মনে রেখো, এই কথাটা খুবই গুচ্ছ। প্রজাদের আমি জানাইনি এক বিশেষ কারণে। এতকাল এই কথা কেবল আমি আর রাজপুরোহিত জানতাম। এখন থেকে তিতকুসি আর তুপাক আমারু তোমরাও জানলে, কিন্তু
এর গোপনীয়তা বজায় থাকুক, এই আমার অনুরোধ। তুপাক আজকাল গোপন ব্যাপারটা অনেকটাই যেন ধরতে পারেন। ছোটবেলায় তিনি আর তিতকুশি একবার খেলতে খেলতে লোকালয়ের বাইরের দিকে জঙ্গলের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী কিছু প্রজাকে দেখতে পেয়েছিলেন। অসুস্থ মানুষগুলিকে ঠিক মানুষ বলে মনে হয় না। তাদের চোখ কোটরে বসা, মুখের পাশ দিয়ে ফেনা বেরোচ্ছে, মানুষগুলো ধুকছে, কখনো রেগে গিয়ে হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পরক্ষণেই হয়তো পিপাসার্ত হয়ে জল খেতে চাইছে, কিন্তু জলের পাত্র হাতে ধরা মাত্রই প্রচন্ড ভয়ে সেটা দূরে নিক্ষেপ করছে। এই দৃশ্য তাঁদের শিশু মনে প্রচন্ড ভয়ের উদ্রেক করে। আতঙ্কিত হয়ে তারা ছুটে প্রাসাদে ফিরে আসেন। সব নিয়ে চিন্তা করতে গিয়ে তার মনে হলো, এই মানুষগুলোর সাথে দানবের নিশ্চয়ই কিছু সম্পর্ক আছে। সেই কারণেই হয়তো পিতা নিজের পরিবারকে রক্ষা করার উদ্দেশ্যে এই বীজ ধান করতে বলে। কিন্তু সে কথা প্রজাদের কাছে উজ্জ্বলে গেছিলেন কেন? কার মতো একজন প্রজা হিতৈষী রাজা তাদের কেন বীজ দেননি? এর একটা কারণ কি এটা হতে পারে? ধরা যাক, যদি অসুস্থ প্রজাগুলি আদতে সেই দানবের শিকার হয়ে থাকে, পরজীবীর মতো সেই অসুস্থ প্রজাদের শুষে নিয়ে হয়তো সেই দানব জীবন ধারণ করে। উল্টো দিকে এই বীজ যদি সেই অদ্ভুত অসুখের নিদান হয়ে থাকে, তাহলে বীজের প্রভাবে প্রজারা তো অসুস্থ হয়ে উঠবে, আর সেই দানব হীনবল হয়ে পড়বে। ফলে দানবের বাহিনীও তৈরি হবে না। আচ্ছা, এ কথা মনে হতেই তুপাক শিউরে ওঠেন। দানবের বাহিনীর কথা তো তার অজানা নয়। রাতের অন্ধকারে তারা নাকি শত্রু শিবিরে আচম্বিতে আঘাত করে চলে যায়, রেখে যায় বিধ্বস্ত মানুষগুলিকে। বিপর্যস্ত সেই আহতদের ইনকা সেনারা অতঃপর নিশ্চুপে হত্যা করে। মানকোয়েনকার রাজত্বে বিগত বছরগুলিতে এইভাবেই নাকি উইলকা পাম্পা থেকে বিদেশিদের দূরে সরিয়ে রাখা গেছে। কিন্তু এই দানবের স্বরূপ কি বা এরা কোথায় থাকে তা তুপাক জানেন না। তিনি চান এই বীজ সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে তার প্রজারা অন্তত দানবের হাত থেকে মুক্তি পায়। ওই কালান্তক অসুখ যাতে তাদের আর না হয়। কিন্তু ওই বীজ কোথায় পাওয়া যায় তাও তো তিনি জানেন না। এসব একমাত্র জানেন বৃদ্ধ রাজপুরোহিত, কিন্তু তাকে জিজ্ঞাসা করে কোনো ফল পাওয়া যাবে না। তিনি মানকোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অত্যন্ত নিরাশ বোধ করায় তুপাক আমারু বেরিয়ে আসেন মন্দিরের বাইরে। তোর টেন্ট থেকে বেরিয়ে তার তাঁবুটার চেন টেনে দিলাম। হ্যালো। পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। হাসি খুশি ওই গলার স্বরটা আমার পরিচিত, কিন্তু মনে হচ্ছে বিস্তৃত কোন যুগে তা শুনেছি। অথচ ভিন্ন এই নির্জন পৃথিবীতে এই স্বর আসবে কোথা থেকে? এক লহময় মাথার মধ্যে এতগুলো চিন্তা ঘুরপাক খেতেই আমি চকিতে পিছনে ফিরে তাকালাম। এ কি? আমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেছি। তুই? মুখ থেকে এই কথাটাই শুধু বেরিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে আছে শৈলী। একের পর এক বিষয় আমার ধাঁধা লাগছে। মনে হচ্ছে সবই স্বপ্ন। হয়তো ভুল করে অচেনা কোনো গাছের কোনো ফলকে হ্যালুসিনেট করছি, এক্ষুনি হয়তো জেগে উঠব। কিন্তু তাই বা কি করে হয়? শৈলী আমাকে এরকম বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সারপ্রাইজে ডোজটা কি একটু বেশি হয়ে গেল? অসভ্যটা কোথায়? কিছু না বলে শৈলীকে জাপটে জড়িয়ে ধরলাম। আমার প্রাথমিক বিহ্বল অবস্থাটা কেটে গিয়ে আস্তে আস্তে আবার বাস্তবে ফিরে আসছি। আমি জানি না কিভাবে এই মিরাকেল ঘটলো, আপাতত জানতেও চাই না।
কিন্তু এটা জানি এই বিপদে অসহায় বুদ্ধিহীন আমার একজন অবলম্বন দরকার ছিল। অন্যথা আমি হয়তো এই গহন বনে চিরদিনের মতো হারিয়ে যেতাম। সেই অবলম্বন যে বাল্যবন্ধুর রূপ ধরে এই দুঃসময় আমাকে উদ্ধার করতে আসবে তা স্বপ্নাতীত। আমার কাছে এর কোনো যুক্তি নেই। রোবের্তো বেঁচে আছে কি নেই তা এখনও জানি না, কিন্তু এটাও সত্যি আমার বুকের উপর থেকে একটা ভারী পাথর কিছুটা নেমে যেতে এখন অল্প হলেও হালকা বোধ করছি। শৈলী আমার পিঠে কয়েকটা চাপড় মেরে বলল, কি ব্যাপার বলতো, এত ইমোশনাল হয়ে পড়লি? বনে বাজারে কিছু ভুলভাল খেয়েছিস নাকি? এই মুহূর্তে এসব ঠাট্টাও ভালো লাগছে। আমি সোজাসুজি বললাম, শৈলী আমাদের বেরোতে হবে। রোবের্তো মেবি ইন ডেঞ্জার। তারপর রোবের্তোর নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে পাগলের মতো আমাদের টেন্টগুলো নেড়ে ঘেঁটে দেখতে লাগলো। রোবের্তো, রোবের্তো! দৌড়ে কাছের জঙ্গলটার দিকে গিয়েও কয়েকবার হাঁক পারলো, রোবের্তো, রোবের্তো! তারপর দম ফুরিয়ে যেতে মাটিতে ধপ করে বসে পড়ল। এর মধ্যেই ওর চুল এলোমেলো হয়ে গেছে। তার চোখে মুখে একটা উদ্ভ্রান্ত দৃষ্টি। সামনের দিকে তাকিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার চোখ দুটো লাল। আমি বলতে গেলাম, শৈলী। সে আমাকে হাত তুলে থামিয়ে দিল। আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। কি করব বুঝে উঠতে পারছি না। আমি নিচু গলায় একবার বললাম, আমি আমি জঙ্গলে খুঁজে দেখেছি, পাইনি। সে উত্তর দিল না। একটু বাদে নিজেই চোখ মুছতে মুছতে আমার কাছে এসে বলল, গ্রামে চল আমার সাথে। এই শৈলী আমার চেনা নয়। এর আগে কখনো তার মধ্যে এত গাম্ভীর্য এবং একাগ্রতা দেখিনি। আমার ভালোও লাগছিল, ভয়ও করছিল। এখন মাথা ঠান্ডা রেখে কাজ করা দরকার। এই জঙ্গলের মধ্যে সে যদি বেপরোয়া হয়ে দৌড়ঝাঁপ করে তাহলে বিপদ আরও বাড়তে পারে। কিন্তু তাকে সেটা বললাম না। সে নিজের মতো কাজ করুক, আমি তো আছি। গ্রামে যাওয়ার প্রস্তাবটা আমি আগে ভেবেছিলাম, অন্তত কিছু সাহায্য পাওয়া যাবে। দুজনে মিলে বন থেকে বেরোনোর পথ ধরলাম। আমার হাতে মাসেটিটা আছে। রোবের্তোর মাসেটিটা তার টেন্টের ভেতর থেকে শৈলীকে দিলাম। ও তাহলে এটা নিয়েও বেরোয়নি? আমি মাথা নাড়লাম। শৈলী একটা দীর্ঘশ্বাস ফেলল। জোরে পা চালিয়ে গ্রামের দিকে যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, তুই 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 এখানে এলি কি করে? এখন না। আমি তাকে বেশি ঘাঁটালাম না। তার মনের অবস্থা ভালো নেই। অযথা তাকে বেশি কথা না বলানোই ভালো। বাকি রাস্তা চুপচাপ হেঁটে কিছুক্ষণ পরে গ্রামে পৌঁছালাম। আমি বললাম, তুই কি চাস? এখানে একজন বৃদ্ধ ভদ্রলোক থাকেন, তার কাছে যাবি আগে? যদি কোনো উপায় বলতে পারেন। না, আগে দেখি কারো সাহায্য পাওয়া যায় কিনা। একটু হেঁটে এক ভদ্রলোকের বাড়ি আছে, কাল তার বাড়িতেই এখানে এসে উঠেছিলাম। শৈলী সামনে হাঁটতে হাঁটতে বলল, চল আগে সেখানেই যাওয়া যাক। আমি তাকে সঙ্গে নিয়ে কালকে সেই ভদ্রলোকের বাড়ি গেলাম। ভদ্রলোক বাড়ির বাইরে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। আমাদের দেখতে পেয়ে হাতের সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নিভিয়ে এগিয়ে এলেন। আমাকে উদ্দেশ্য করে হেসে বললেন, কি খবর? উনি কে? ইনি আমাদের বন্ধু রোবের্তোকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনা থেকেই ভদ্রলোকের ভুরু কুঁচকে মুখ হা হয়ে গেল। একটু বাদে সামনে নিয়ে বললেন, বলেন কি? কালই তো এরা সন্ধ্যাবেলা জঙ্গলে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আজ সকাল থেকে যা যা হয়েছে সব বললাম। এমনকি তারপর কিভাবে শৈলীর সাথে দেখা হলো তাও বাদ দিলাম না। শেষে বললাম, রোবের্তো কোথায় আছে, কি অবস্থায় আছে জানি না। আপনার কাছে এসেছি সাহায্য চাইতে। যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে, তাকে বাঁচাতেই হবে। por favor। আমার হাত জড়ো হয়ে গিয়েছিল আকুতির স্বরে। ভদ্রলোক আমার হাতে তার নিজের একটা হাত রেখে বললেন,
ঘাবড়াবেন না, আপনার বন্ধুর কিচ্ছু হয়নি। ওই জঙ্গলে আজ অবধি কোনো হিংস্র পশুর আক্রমণে কেউ মারা যায়নি। মনে জোর আনুন, আমরা এক্ষুনি বেরোব। ভদ্রলোককে কিভাবে ধন্যবাদ দেব জানি না। আমি বললাম, কিছু যদি মনে না করেন, আমরা একবার কালকের ওই বৃদ্ধ ভদ্রলোকের সাথে কথা বলতে চাই। বেশ, আপনারা ওখানে যান, আমি লোক নিয়ে ওখানেই হাজির হব। তারপর একসঙ্গে জঙ্গলে যাব। আমি তার হাত দুটো শক্ত করে ধরে বললাম, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। মুচাস গ্রাসিয়াস সেনিয়র, মুচাস গ্রাসিয়াস। ভদ্রলোক আমার হাত ঝাঁকিয়ে বললেন, দে নাদা, মি অ্যামিগো। তেইশে জুন 1572 শুক্রবার। তুপাক আমারুর পক্ষে শান্তির ধ্বজা ধরে বসে থাকা আর সম্ভব নয়। বিদেশিরা সন্ধি চায় না, তারা উইলকা পাম্পা চায়। এটাই তাদের অন্তিম লক্ষ্য। 40 বছর পূর্বে স্প্যানিয়ার্ডরা যখন এদেশে এসেছিল, স্থানীয় মানুষ তাদের গাত্রবর্ণ দেখে প্রথমে দেবতা ঠাহর করেছিল এবং তাদের সন্তুষ্ট করার অভিপ্রায় নানাবিধ ধন দৌলতে ভরিয়ে দিয়েছিল। কিন্তু সেই বিত্ত বৈভব দেখে বিদেশিদের চোখ তেড়িয়ে যায়। আরও পাওয়ার আশায় তারা পরজীবীর মতো তাদের ভুল ছড়িয়ে দেয় তাওয়ান তিনসুইয়ের বুকে। এর কিছু বছর পূর্বে বিদেশিদেরই বয়ে আনা এক অজানা জ্বরে মারা গেছেন সাপা ইনকা ওয়ায়না কাপাক। তিনি চলে যেতেই সেই শূন্যস্থান পূরণের আকাঙ্ক্ষায় তার দুই পুত্রের মধ্যে শুরু হলো বিদ্রোহ। 5 বছরের সেই গৃহযুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পরে ইনকা সাম্রাজ্য যখন বিজয়ী আতাহুয়ালপার হাত ধরে উঠে দাঁড়াতে চাইল, সেই দুর্বলতার সুযোগে বিদেশি শত্রু আঘাত হানল। বন্দি আতাহুয়ালপা ফ্রান্সিসকো পিজারোকে তার মুক্তির বিনিময়ে প্রচুর পরিমাণ সোনা ও তার দ্বিগুণ পরিমাণে রূপো দিতে রাজি হলেন। দেশের বিভিন্ন কোণ থেকে প্রতিনিয়ত ধন দৌলত আসতে লাগলো কাখামার্কায়। মহাসাগর পেরিয়ে সেসব চলে যেত এসপানিয়ার রাজার ভাণ্ডারে। কিন্তু বন্দি আতাহুয়ালপাকে শোষণ করে সবকিছু পাওয়ার পর বিদেশি কাখামার্কায় ত্রাস সৃষ্টি করে বিদেশি শত্রু এরপর কুসকোর দিকে অগ্রসর হয়। মধ্যের বছরগুলিতে ইনকা ও কঙ্কিস্তাদোরের যুদ্ধ কখনো তুঙ্গে উঠেছে, কখনো স্তিমিত হয়েছে। মধ্যে মধ্যে যুদ্ধবিরতিও হয়েছে, কিন্তু কোনো না কোনো অজুহাতে তারা বারে বারে আঘাত করার উদ্দেশ্যেই ফিরে এসেছে। ফ্রান্সিসকো পিজারো স্বদেশে ফিরে গেছেন বহুকাল আগে। সেই জায়গায় এসপানিয়ার নতুন রাজা দ্বিতীয় ফিলিপের আদেশে এদেশে এসেছেন ফ্রান্সিসকো দে তোলেদো। নেতা বদল হলেও বিদেশিদের উদ্দেশ্য পূর্বপর ইনকা সাম্রাজ্যের ধনসম্পদ লুণ্ঠন এবং সেসব এসপানিয়ায় পাচার করা। ফ্রান্সিসকো দে তোলেদো আরও নির্মম। এই দেশ অধিকার করার সাথে সাথে তিনি ইনকা সাম্রাজ্যেরও ইতি চান। তাই কেবল কুসকো নয়, সমগ্র তাওয়ান তিনসুইকে বশে না আনা পর্যন্ত তিনি থামবেন না। তাই বর্তমানের যুদ্ধবিরতি তাকে অসহিষ্ণু করে তুলেছিল। যেন তেন প্রকারেণ যুদ্ধারম্ভ করার তাগিদে তিনি তুপাক আমারুকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর জবানিতে সাপা ইনকা তুপাক আমারুর আদেশে ইনকারা ভিলকা বাম্বার প্রেরিত স্প্যানিয়ার্ড দূতদের হত্যা করেছেন। বর্তমানকালে ঘোষিত বিশ্বব্যাপী নিয়মে 2 রাষ্ট্র যতই যুযুধান থাক, রাজদূত সেসবের ঊর্ধ্বে। সে অস্পৃশ্য, তাই তাকে হত্যা করা শুধু নক্কারজনকই নয়, তা দণ্ডনীয়। তুপাক আমারুর এই অপরাধে আমি ফ্রান্সিসকো দে তোলেদো ইনকা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এহেন অবস্থায় তুপাক আমারুর দে তোলেদোর সাথে বৈঠকে বসা অর্থহীন। বিদেশি শিবির হয় তাঁকেই বন্দি করবে, বা হয়তো সেখানেই তাঁকে গুপ্ত হত্যা করবে। তুপাকের হাতে যুদ্ধ ব্যতীত অন্য কোনো পন্থা নেই। দে তোলেদো যে কোনো সময় হুইলকা পাম্পা আক্রমণ করবেন, কিন্তু তার থেকেও বড় কথা,
তুপাকের স্ত্রী সন্তান সম্ভবা। এরকম কঠিন সময়ে যা করবার তা বুঝে শুনে করতে হবে। তুপাকের মুখের ভাব কঠিন হয়ে উঠেছে, ঠিক যেমন বহু বছর পূর্বে এক কোণঠাসা অবস্থায় পড়ে তার পিতা মানকোয়েনকার হয়েছিল। এত বছর বাদে ভিন্ন এক কারণে উপায়ন্তর না দেখে তুপাককে আবার সেই ঘুমন্ত দানবের শরণাপন্ন হতেই হবে, হয়তো শেষবারের মতো। কিন্তু এছাড়া উইলকা পাম্পাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। কিছু বছর আগে তুপাক একবার জঙ্গলের ভিতর খুঁজতে খুঁজতে দানবের বাসস্থানটি শনাক্ত করেন। ঝোপঝাড় লতাগুল্মে পরিবেষ্টিত একটি গুহায় থাকে সেই দানব। তিনি তার হাতের বৃষ্টি শক্ত করে ধরে গুহার পাথরে সিঁড়ি বেয়ে সেখানে গিয়ে বিস্মিত হয়েছিলেন। দানব বলতে তিনি যা ভাবতেন তা তো নয়, এগুলো তো বাদুড়। এদের কি এত ক্ষমতা? এসব ভাবতে ভাবতে এগোতেই কয়েকটি বাদুড় গুহার ছাদ থেকে প্রবল আক্রোশে উড়ে আসে তার দিকে। তিনি ভয় পিছিয়ে আসেন, কিন্তু বীজের আশ্চর্য গুণ বলতে হবে। প্রাণীগুলি আতঙ্কিত হয়ে তারস্বরে শব্দ করতে করতে ফিরে যায়। তুপাক কাল বিলম্ব না করে সেই গুহাটি বাইরে থেকে একটি পাথর দিয়ে বুঝে দেন। দরকার নেই তার ওই বিভীষিকার সাহায্য। বীজ না থাকলে যে দানব শত্রু আর মিত্রপক্ষের তফাৎ বোঝে না, তা নিষ্প্রয়োজন। গুহা থেকে বেরোনোর পর তার মনে হতে থাকে দানবের বাসস্থান যখন পাওয়া গেছে তখন ওই বীজের সন্ধানও নিশ্চয়ই কাছে ধারেই মিলবে। বহুক্ষণ অক্লান্তভাবে জঙ্গলের অভ্যন্তরে খোঁজাখুঁজির পর তিনি এক জায়গায় এসে একটি অদ্ভুত জিনিস দেখতে পান। কয়েকটি ফলভোজী বাদুড় গাছে গাছে ফলের খোঁজে ঘুরছে। কেবল একটি বিশেষ গাছের কাছে এসে তারা কেমন যেন দিশেহারা হয়ে ভয়ার্ত কণ্ঠে চিচি করতে করতে পালিয়ে যাচ্ছে। কিছু ঘন্টা পূর্বে অভিজ্ঞতার সাথে মিল পাওয়ায় তিনি সেই গাছটির কাছে গেলেন। দেখতে পেলেন নিচে সেই গাছেরই কয়েকটি ফল পড়ে আছে। একটা ফল হাতে নিয়ে খোলাটা ফাটাতেই তার বীজটি বেরিয়ে পড়ল, হুবহু তার হাতের বীজটির মতো। বাদামি রঙের মসৃণ বীজ। তুপাক আনন্দে আত্মহারা। এতদিন যার সন্ধানে তিনি জঙ্গলে ঘুরে বেরিয়েছেন আজ তা পেয়েছেন। তিনি লোকালয়ে ফিরে আসার পর ওই স্থানে কিছু লোক পাঠিয়ে প্রচুর পরিমাণে ওই ফল সংগ্রহ করেন। এরপর সেগুলির অন্তর্নিহিত বীজগুলি প্রজাদের মধ্যে বিতরণ করেন। অবশ্য কাউকেই আসল কারণটা বলেননি, পাছে তারা ভয় পেয়ে যায়। শুধু এটুকুই বলেছিলেন, এই বীজ নিজের কাছে সর্বক্ষণ রেখো। এই বীজ সকল অশুভ শক্তিকে দূরে রাখে। কিন্তু আজ এই দুর্দিনে তুপাক আমারুকে পুনরায় সেই দানবকে মুক্ত করতে হবে। অবশ্য এবারে এটাই সান্ত্বনা যে তার প্রজারা সুরক্ষিত, তাই দানব তাদের ছুঁতে পারবে না। বিদেশ শত্রুর পরিণতি নিয়ে তিনি ভাবিত নন। লোভের বশবর্তী হয়ে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। তুপাক আজ আবার এসেছেন জঙ্গল মধ্যস্থিত মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করেছেন একটি বিশেষ কারণ। তিনি মানুষের হিতাকাঙ্ক্ষী। তিনি মনে করেন বর্ণ নির্বিশেষে মানুষ ভালো বা মন্দ হয়। ইনকাদের ভিতরেও অসৎ লোক আছে, তেমনি বিদেশিদের মধ্যেও নিশ্চয়ই কেউ আছে যে নির্লোভ। হয়তো এই নতুন দেশকে সে সত্যিই ভালোবাসে। আজ থেকে সহস্র বছর পরেও এখানে হয়তো কেউ আসবে সম্পদের লোভে নয়, ইনকাদের শ্রদ্ধা জানাতে। যে দানবকে আজ তিনি পুনরায় মুক্ত করতে চলেছেন সেই দানব হয়তো ইনকাদের অবর্তমানেও থাকবে। হয়তো তখন কোনো নিরপরাধ মানুষকে সে আক্রমণ করবে। যে অস্ত্র তাকে বাধ্য হয়ে ধরতে হচ্ছে তা সেই নির্দোষের ক্ষতি করুক তিনি চান না। তাই তুপাক এই গর্ভগৃহে এসেছেন সেই ভবিষ্যতের মানুষের হাতে দানবকে নির্মূল করার চাবিকাঠি ধরিয়ে দিতে। গৃহে উপস্থিত পূর্বপুরুষদের মমিগুলির প্রতি শ্রদ্ধা জানালেন তুপাক। তারপর সূর্যদেবের মূর্তি খোদাই করার পাথরের বেদির সামনে নতজানু হয়ে বসে কেচুয়া ভাষায় সূর্যদেব ইন্দির উদ্দেশ্যে একটি
মন্ত্র উচ্চারণ করলেন। এরপর মৃত্যুর দেবতা সুপায়ের উদ্দেশ্যেও আরেকটি মন্ত্র পাঠ করলেন। অনেক ছোটবেলায় এগুলি শিখেছিলেন রাজপুরোহিতের কাছে। মন্ত্র দুটি পাঠ করার পরে গর্ভগৃহ একটি স্নিগ্ধ আলোয় ভরে উঠল। তুপাক নিজেও অবাক হলেন। তার মনে হলো তিনি নিজেও যে অজ্ঞাত কারোর হিতার্থে এই মন্ত্র দুটি পাঠ করেছেন, তারই ফলে এই স্থান আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। এরপর তুপাক কয়েকটি রঙিন সুতো নিয়ে সেগুলিতে এক বিশেষভাবে কয়েকটি গিঁট বাঁধলেন। ভবিষ্যতের সাহায্য প্রার্থী অজ্ঞাত কোনো মানুষের জন্য তিনি এই কিপু তৈরি করলেন। এতে দানব সংহারের সকল প্রণালী গুপ্ত কায়দায় বোঝানো রয়েছে। এর মর্মার্থ সেই অনুধাবন করতে পারবে যে কিপু পড়তে জানে। বেদির উপরিভাগে একটি বৃত্তাকার অংশ হাতের চাপে খুলে তুপাক প্রথমে সেখানে কিপুটা রাখলেন। এরপর বেদির পিছনে উইরাকুশার মূর্তির হাত থেকে স্বর্ণদণ্ডটি নিয়ে সেটা বেদির উপর রাখলেন। তারপর মানকো কাপাকের মমের সামনে একটু মাটি রাখলেন। আস্তে আস্তে বাকি মমিগুলোর সামনে গিয়ে এক একটি বস্তু রাখলেন। পাচাকুটির সামনে একটি পাথরের অস্ত্র, ওয়ায়না কাপাকের সামনে একটি আলপাকার লোমের পতাকা এবং শেষে মানকোইনকার সামনে রাখলেন একটি বাদামি বীজ। এরপর বেদির কাছে গিয়ে তুপাক সেই বৃত্তাকার অংশটি চেপে বন্ধ করে দিলেন। সবশেষে মমিদের সামনে অন্তিমবারের মতো সম্মান জ্ঞাপন করে তুপাক বললেন, হে অগ্রজ মহান সাপাইনকা, আমি আপনাদের উত্তরসূরি হিসেবে হয়তো ব্যর্থ, কিন্তু আজ আপনাদের কাছে একটি প্রার্থনা জানাতে এসেছি। যদি কোনো নিরপরাধ ব্যক্তি এখানে হিত সাধনের উদ্দেশ্যে আসে, তাকে আপনারা সাহায্য করবেন, এই আমার অনুরোধ। এই বলে তুপাক আমার গর্ভগৃহ থেকে বাইরে